মদ বিয়ারের খালি বোতলের স্তূপে পরিণত আখাউড়ার ৪ নদী ভেসে আসছে ত্রিপুরা থেকে বর্জ্য মিশ্রিত পানির সাথে। স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। এই কালো পানিটার জন্য আমাদের নদীর যে সুস্বাদু যে মাছটা ছিল, মাছটাও বিলুপ্ত হয়ে গেছে। অ্যালার্জি হইতেছে, তারপরে গুঁড়া হইতেছে, তারপর বিভিন্ন ধরনের বড় বড় ধরনের রোগ হইতেছে, মহাবেদী হইতেছে। খুলনায় কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা। জড়িতদের ধরতে ও টাকা উদ্ধারে চলছে অভিযান। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কবজায় মৎস্যবীজ উৎপাদন খামার, জবরদখলের কথা জানা নেই প্রশাসনের। আমাদের এখানে আবাসন সংকট রয়েছে, যেটার কারণে আমাদের আসলে এখানে জড়ো হওয়া। খোল নেওয়ার পরেও বা এখানে আমরা আটকে দেওয়ার পরেও এই প্রতিষ্ঠানটির কোনো জায়গায় কোনো সম্পত্তির একটা বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়নি। শেরপুরে ভাইরাস ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ, সদর হাসপাতালের শয্যা না পেয়ে মেঝে বারান্দায় চলছে অনেকের চিকিৎসা। বাচ্চার ঠান্ডা শ্বাসকষ্ট, 1 সপ্তাহ যাবত এখানে আসছি। 20টা রোগীর জন্য একটা নার্স আমাদের নাই। অনেকক্ষণ থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা যাবত। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার সীমান্ত ওপারে ভারতের ত্রিপুরা, সেখান থেকে নদীর বর্জ্য মিশ্রিত পানিতে ভেসে আসছে মদ বিয়ারের খালি বোতল। এতে স্বাস্থ্য ঝুঁকিতে জেলার বাসিন্দারা, হুমকির মুখে জীববৈচিত্র্য। অভিযোগ পেয়ে কয়েক দফায় দূষিত পানি পরীক্ষা নিরীক্ষা করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন, তবে এখনও আসেনি কার্যকরী কোনো সমাধান। প্রতিবেশী দেশ থেকে ভেসে এসেছে উপহার। মদ, বিয়ার, ফেন্সিডিলের খালি বোতলের এসব স্তূপ এখন আখাউড়া বাসিন্দাদের গলার কাটা। হাওড়া, জাজি, কালন্দি ও মরা নদী, এই 4টি নদী ভারতের ত্রিপুরা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকেছে। যুগ যুগ ধরে এসব নদীর শিল্পবর্জ্য মিশ্রিত দূষিত পানি প্রবেশ করছে এপারে, মিশে যাচ্ছে তিতাস, মেঘনা সহ দেশের অন্যান্য নদ নদীতে। দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো পানির প্রভাবে হুমকির মুখে এ অঞ্চলের জীববৈচিত্র্য, কৃষি ও জনস্বাস্থ্য। আর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভেসে আসা খালি বোতল। উঠলে হাল চাষ করলে একটা কাজ ভাঙা গেলে কৃষকের হাত কাটবে, পা কাটবে, এই হিসাবে আমি এগুলি তুললা জমাই এখানে নদীর পারে রেখে দিই। এই কালো পানিটার জন্য আমাদের নদীর যে সুস্বাদু যে মাছটা ছিল, মাছটাও বিলুপ্ত হয়ে গেছে। একটা দেশকে অস্ত্র দিয়ে মারে, করে ইয়া দিয়ে মারে, তো ইন্ডিয়াতে প্যান্ডেল মারতেছে, এটা একটা অস্ত্র ব্যবহার এরা করতেছে আমাদেরকে, এটা নির্যাতন ভাবে। স্থানীয়দের অভিযোগ, মদের খালি বোতলের কারণে সবচেয়ে বিপাকে কৃষকরা। পাশাপাশি দূষিত পানির প্রভাবে রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। উৎকট গন্ধে এলাকায় টিকে থাকাই দায়। স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের অন্তত 20 গ্রামের মানুষ। গন্ধ যদি না আসতো এবং পানিটা যদি রিফিল করে পরিষ্কার যদি আসতো, তাহলে পরে কোনো সমস্যা হতো। অ্যালার্জি হইতেছে, তারপরে গুঁড়া হইতেছে, তারপর বিভিন্ন ধরনের বড় বড় ধরনের রোগ হইতেছে, মহাবেদী হইতেছে। পানি পরীক্ষা করে ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন গবেষকরা। সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রনের মতো রাসায়নিক পদার্থের অস্তিত্ব মিলেছে। হেভি মেটাল আপনারা জানেন যে এটা সবসময় মানব দেহের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। এটা যদি দীর্ঘদিন কোনো মানুষ অব্যাহতভাবে গ্রহণ করে, তাহলে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এরই মধ্যে কয়েক দফায় দূষিত পানি পরিদর্শন ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন। যদি ইন্ডিয়া কোনো উদ্যোগ না নেয়, কারণ আমরা জানি ইতিপূর্বে বেশ কিছু বৈঠক হয়েছে, দ্বিপাক্ষীয় বৈঠক, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। যদি আমাদের দেশে আমাদের অর্থায়নে আমরা পানি পিউরিফিকেশনের ব্যবস্থা করতে পারি নিজের স্বার্থে, আমরা সেইটা উদ্যোগ নিলেও আমার মনে হয় ভালো হবে। পানি পরিশোধন করে বোতল ও আবর্জনা আটকে রেখে পরিষ্কার পানি প্রবাহ নিশ্চিতের দাবি সচেতন মহলের। তারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে একটা সময় নিয়ে সেখান থেকে সেই ময়লা বা বর্জ্যগুলো পরিষ্কারের ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে। তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখানে এই জিনিসগুলো ফিক্স করা যায় না। এসব জায়গাগুলোতে আমরা ভবিষ্যতে কি করা যায়, আমাদের তাদের সাথে এই ব্যাপারে কথা হয়েছে, হয়তো ভবিষ্যতে এটার একটা ব্যবস্থা হবে।
সাবরিনা লিজা, যমুনা নিউজ। খুলনা কৃষি ব্যাংকে ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে, তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ। শনিবার রাতে ব্যাংকের রূপসাঘাট শাখা ব্যবস্থাপক অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। সেই সাথে লুট হওয়া 16 লাখ টাকা উদ্ধারেও কাজ করছেন তারা। শুক্রবার ভোররাতে গেট ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে সিসি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা, এরপর ভল্ট ভেঙে টাকা লুটে নেয়। এই ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রাহক সেবায় যাতে কোনো বিঘ্নিত না হয়, এই জন্য আমি আজকে রবিবার সকালে 10টার আগে ব্যাংকে চলে এসেছি এবং যথারীতি গ্রাহক লেনদেন শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে গ্রাহকের কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমি মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, এই ঘটনার উপরে আমি একটা প্রতিবেদন আজকে দিব। আর আমার জিএম অফিসে যে ভিজিলেন্স টিম আছে 3 সদস্যের, একজন ডিজিএম প্রধান, 3 সদস্যের ভিজিলেন্স টিম, তারাও এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিবেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো। খুলনায় যেতে চাই আমার সহকর্মী প্রবীর বিশ্বাস, সেই খবরগুলো রাখছেন। প্রবীর, জড়িতদের শনাক্ত, লুট হওয়া টাকা উদ্ধারে কোনো অগ্রগতি কি দেখতে পাচ্ছেন? জড়িতদের শনাক্ত, লুট হওয়ার টাকা এবং টাকা উদ্ধার, 3টি এখনো অধরা পুলিশের কাছে। তবে কিছু সময় আগে পুলিশ আমাদেরকে যেটি বলেছে সেটি হলো তারা ভালো তদন্ত করছে এবং সেই তদন্তের ফলাফল আগামীকাল সকাল নাগাদ অথবা আজকে সন্ধ্যার মধ্যেও পেতে পারে, যেটি তদন্তের সাথে আমাদেরকে বিস্তারিত জানানো হয়নি। তাদের কথাটা স্পষ্ট যে আজ বিকাল নাগাদ বিষয়টি হয়তো আমরা ভালো কোনো সংবাদ দিতে পারবো, নতুবা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে গণমাধ্যম কর্মী যারা রয়েছে, একই সঙ্গে ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছে, তারাও মনে করছে যে হয়তো আজকে রাতের মধ্যে পুলিশ একটা ভালো খবর দেবে যে কারা এই টাকা চুরির সঙ্গে জড়িত, সেই টাকাগুলো কোথায় আছে এবং এই টাকাগুলো কি প্রক্রিয়ায় কোথা থেকে এটি চুরি করে নেওয়া হয়েছে। অপরদিকে যেহেতু আজকে ব্যাংকের প্রথম দিন সপ্তাহের, সে কারণে সময় মতোই ব্যাংকের লেনদেন শুরু করেছে। এখানে গ্রাহকরা আমরা আসতে দেখেছি এবং যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও নিয়মিত কিন্তু এখানে সেবা দিচ্ছে। তারা বলেছে যে ঘটনা ঘটছে যেটা পুলিশ একদিকে তদন্ত করছে, অপরদিকে ব্যাংকের যে একটা কমিটি আছে, তদন্ত কমিটি, তারাও নিজেদের মতো করে তদন্ত করছে। আজকে বিকালে ডিজিএমের যিনি নেতৃত্ব দিচ্ছেন কমিটি, তিনি একটা প্রতিবেদন দিবেন। জিএম যিনি আছেন তিনি 1-2 দিনের ভিতরে একটা প্রতিবেদন দিবেন। বিভিন্ন পর্যায় থেকে ব্যাংকের মধ্যে এবং প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত প্রক্রিয়া চলছে, সকলে মনে করছে যে আজকে হয়তো বা ইসের মধ্যে বিকাল সন্ধ্যার মধ্যে কোনো ভালো খবর আসতে পারে যে এই টাকাগুলো কারা চুরি করেছে এবং সেই টাকাগুলো কোথায় আছে। অর্থাৎ টাকা উদ্ধার এবং যারা চুরি করেছে তাদের ধরার জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। ইশাত, প্রবীর, ধন্যবাদ আপনাকে। রাজশাহীর কাদেরগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হওয়া কোচিং সেন্টারটির মালিক মুন্তাসিরুল আলম আনন্দ সহ তার 2 সহকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতরাতে বোয়ালিয়া থানা পুলিশের এসআই রাজাউল করিম বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করেন। পুলিশ জানায় গ্রেফতার প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। আজই আদালতে হাজির করা হবে তাদের। শনিবার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি মুন্তাসিরুল আলম অনিন্দকে তার 2 সহযোগী সহ আটক করে যৌথ বাহিনী। আটক অনিন্দ হলি আর্টিজান হামলা ও অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। ৪৫ বছরের পুরাতন মৎস্যবীজ উৎপাদন খামার পরিণত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে। শহীদ মীর মুগ্ধ হল নাম দিয়ে একটি ব্যানার টানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মৎস্য বিভাগ বলছে এভাবে চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে মৎস্য উৎপাদন। গল্লামারী সেতু পার হয়েই খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে 1959 সালে গড়ে তোলা হয় মৎস্যবীজ উৎপাদন খামার। এখান থেকেই পরিচালিত হয় সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বা
এসসি এমএফপি প্রকল্প। গেল 10 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খামারে শহীদ মীর মুগ্ধ হল নামে একটি ব্যানার টানিয়ে দেয়। আবাসন ও শিক্ষা কার্যক্রমের জন্য জায়গা সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ঘেঁষা 4.25 একর জমির উপর নির্মিত খামারটি অধিভুক্তের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগ না নেয় খামারটি নিজেরাই আয়ত্তে নেয় তারা। শহীদ মীর মুগ্ধ হল হিসেবে এটাকে আমরা ঘোষণা দিয়েছি, সেই প্রেক্ষিতে আমাদের এখানে আবাসন সংকট রয়েছে, যেটার কারণে আমাদের আসলে এখানে জড়ো হওয়া। খোল নেওয়ার পরেও বা এখানে আমরা আটকায় দেওয়ার পরেও এই প্রতিষ্ঠানটির কোনো জায়গায় কোনো সম্পত্তির একটা বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়নি। এটা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার দায়িত্বে বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। তবে শিক্ষার্থীদের এমন কাণ্ডকে আইন পরিপন্থী বলছে খোদ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনও। অবশ্যই এটি একটি সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে তো আমরা কখনোই আর একটা সরকারি প্রতিষ্ঠানে এভাবে যাওয়াকে সমর্থন করি না। খামারের 10টি পুকুরে গলদা চিংড়ি সহ বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা রয়েছে। মৎস্য বিভাগের দাবি রক্ষণাবেক্ষণ করা না হলে সেগুলো যেমন নষ্ট হবে তেমনি ক্ষতির মুখে পড়বে খামারিরা। ব্রিডিং না করালে আমার যে কোটি কোটি মাছের পোনার উৎপাদন সেটা ব্যাহত হয়ে যাচ্ছে। তাই এই যে গুণগত মানসম্পন্ন কয়েক কোটি মাছের পোনা চাষিরা বঞ্চিত হচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা আমাদের ন্যাশনাল প্রোডাকশনে কিন্তু এটা একটা হ্যাম্পার হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। খুলনা জেলার যে মৎস্য বিভাগ তারা জানিয়েছেন এবং এ বিষয়ে আমরা সকলেই সরকারের উচ্চ পর্যায়ে কি সিদ্ধান্ত হয় তার জন্য অপেক্ষা করছি। খামার ব্যবস্থাপক জানান, গত 1 বছরে এখান থেকে কার্প জাতীয় মাছের রেণু ও পোনা সংগ্রহ করেছে 75,000 মৎস্যচাষী। এছাড়া চিংড়ির রেণু সংগ্রহ করেছে 480 জন, আর প্রশিক্ষণ নিয়েছেন অন্তত 29,000 মৎস্যচাষী। এছাড়াও বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগ করছেন 7,000-এর বেশি চাষী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমরণ অনশন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল থেকে চলছে এই কর্মসূচি। অসুস্থ হয়ে পড়েছেন 12 জন শিক্ষার্থী। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী রুবেলুর রহমানের কাছ থেকে। রুবেল, আন্দোলনকারীরা কি বলছেন এ ব্যাপারে? এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ কি নিয়েছে কিনা? ইসরাত, আসলে গতকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা আমরণ অনশনে যোগ দিয়েছেন। তারা কিন্তু একটা কথা বলছেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসটি যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে এবং আজকে একনিক সভা যদি পাশ না হয় তাদেরকে আন্দোলন চলমান রাখবে। দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন যে আসলে এই জায়গাটিতেই ঠিক 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। 12 জন শিক্ষার্থী ইতিমধ্যেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চলছে চিকিৎসা। তারপরে কিন্তু তারা আসলে কোনো হসপিটালে যেতে চাচ্ছে না। তারা বলছেন ঠিক এখানে বসেই তাদের সে আন্দোলন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত মূলত তারা এভাবেই কিন্তু অনশন চালিয়ে যাবেন। আজকে যেহেতু একনিক সভায় এই ফাইলটি উপস্থাপন হওয়ার কথা রয়েছে, তবে আদৌ উপস্থাপন হয়েছে কিনা সেই বিষয়টা আমরা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানতে পাইনি। যেহেতু ডিপিপি অনুমোদনের জন্যই মূলত শিক্ষার্থীদের এই আন্দোলন। ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনের সাথে শরিক হয়ে এখানকার জেলা বিএনপির পক্ষ থেকে ডক্টর এম এ মুহিত তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং দ্রুত যেন এই একনিক সভাটি পাশ হয় সেই বিষয়ে কিন্তু তিনি দাবি রেখেছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। সব মিলে আসলে এখন সিরাজগঞ্জ মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই স্থায়ী ক্যাম্পাসটি। মূলত এখানে যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত তার নিজস্ব জায়গা ছিল, যেটি কিনা আসলে গোচরণ ভূমি হিসেবে তিনি দান করে গেছেন। সেই জায়গাটিতেই কিন্তু মূলত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বলা হয়েছে এবং সেখানে প্রায় 100 একর জায়গার উপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ড্রয়িং সব কিছু করে মূলত ডিপিপিতে পাঠানো হয়েছে। ডিপিপির অনুমোদনের ডিপিপি থেকে ফাইলটি মূলত আজকে একনিক সভায় অনুমোদন হলেই মূলত এই ক্যাম্পাসটি হবে। এই জন্য কিন্তু আসলে দীর্ঘ সময় নানা জটিলতা, নানা কূটনৈতিকদের নানা বিশ্লেষণ সব কিছু মিলে নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে আজকে একনিক সভায় এইটি পাশ হবে এমনটা কিন্তু মনে করছেন শিক্ষার্থীরা। এবং আজকে এই শিক্ষার্থীরা যদি পাশ না হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের আমরণ অনশন তারা চালিয়ে যাবে বলে আমাদের কাছে ঘোষণা দিয়েছেন। ইসরাত, রুবেল, ধন্যবাদ আপনাকে। শেরপুরে বেড়েছে ভাইরাস ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সদর হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। আক্রান্তদের বেশিরভাগই শিশু। তবে জনবল সংকটে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। শেরপুর সদর হাসপাতাল বহির্বিভাগের টিকিট কাউন্টারে নারীদের দীর্ঘ লাইন ছাড়িয়ে গেছে মূল ফটক পর্যন্ত। পুরুষদের লাইনেও একই চিত্র, দীর্ঘ অপেক্ষা। একদিকে তীব্র গরম, আবার আবহাওয়ারও পরিবর্তন ঘটছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি সহ ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু। অনেকক্ষণ থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা যাবত বাচ্চাকে নিয়ে। বাচ্চার জ্বর ঠান্ডা প্রচুর। আমার বাচ্চা 4 দিন হয়েছে,
হাসপাতাল নিয়ে আসি, জন্ডিস হয়েছে। হাসপাতালে শয্যা সংখ্যা 250, সেখানে গড়ে ভর্তি থাকছে দ্বিগুণ। বেশি রোগীর চাপ শিশু ওয়ার্ডে, বেড না পেয়ে অনেকের ঠাঁই হয়েছে বারান্দা ও মেঝেতে, বাড়ছে দুর্ভোগ। বাচ্চার ঠান্ডা, শ্বাসকষ্ট, 1 সপ্তাহ যাবত এখানে আসছি, এখনো ভালো হইতেছে না, আরো 3 দিন যাবত থাক হয়েছে। রোগীর জন্য একটা নার্স থাকা উচিত, কিন্তু সেই অনুযায়ী আমাদের আসলে 4টা না, মানে 20টা রোগীর জন্য একটা নার্স আমাদের নাই। আমাদের নার্সের সংখ্যা একটু বাড়ানো হয়, তাহলে আমরা মনের মতো করে সেবা দিতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত জনবলের কারণে গলদঘর্ম অবস্থায় তারাও, তবুও সাধ্যমতো স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা চলছে। হসপিটাল কিন্তু অফিসিয়ালি এখনো 100 রোগীর জনবল দিয়ে চলতেছে। 70টা 80টা রোগীর এগেইনস্টে একজন করে নার্স কাজ করতে হয়। তো একজন মানুষ তার যা কাজ করার কথা তার 5 গুণ 6 গুণ কাজ হয়তো মাসে একদিন করতে পারে, সপ্তাহে একদিন করতে পারে, কিন্তু বছরের পর বছর ধরে এই কাজ করা যায় না। সব 50 শয্যা হাসপাতাল, কিন্তু আমার কিন্তু পূর্ণাঙ্গ জনবল নেই। আমার 100 বেডের জনবল দিয়ে আমরা এই হাসপাতাল পরিচালনা করছি। 100 বেডের আমার জনবল এখানে শর্ট আছে। আমরা স্বল্প জনবল নিয়ে, আমাদের স্বল্প রিসোর্স নিয়ে আমরা রোগীদের যথাসাধ্য ভালো সেবা দেওয়ার চেষ্টা করতেছি। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 800 থেকে 1000 জন রোগী সেবা নেন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। গাজীপুরে 3টি ঝুট গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিস জানায় রাত 12:15টার দিকে হায়দ্রাবাদে এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে প্রথমে আগুন লাগে, পরে পাশের আরও 2টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে 3.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে সবই পর্যাপ্ত, কিন্তু দামে কাটছে না অস্বস্তি। অভিযোগ, যে যেভাবে পারছে টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু পণ্যের মূল্য চুকাতে মধ্যবিত্তদের উঠছে নাভিশ্বাস। বিক্রেতাদের একই সাফাই, উৎপাদন খরচ বাড়তি, দাম বৃদ্ধির পেছনে রয়েছে সিন্ডিকেটের হাতও। পর্যাপ্ত সরবরাহ, কিন্তু সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লার বাজারগুলোয়। চাল, ডাল, তেলের দরে কাটছে না অস্থিরতা। 100 থেকে 150 টাকার নিচে মিলছে না সবজিও। বেড়েছে ডিমের দাম, আর মাছ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। এতক্ষণ ঘোরাঘুরি করলাম, একদম সর্বনিম্ন যদি তেলাপিয়ার কথাও চিন্তা করি, সে তেলাপিয়াটাও কেনার মতো না। 240 টাকা থেকে 300 টাকা অবধি, অনেক দাম। আপনার টমেটোর কেজি আপনার 200 টাকা করে কেজি। তারপর কাঁচামরিচ নিলাম 100 গ্রাম 40 টাকা। বাসার থেকে বের হওয়ার সময় যেমনটা বাজেট নিয়ে বের হই, তার থেকে একটু টাকা আসলে বেশি পরিমাণে লেগে যাচ্ছে। বন্যার কারণে ফারার গাছগুলা ভাঙ্গিয়া হরে রয়েছে, মাছ টান দিলে মাছ আসে না। নগরীর রাজগঞ্জ, রানীর বাজার, চকবাজার, বাদশামিয়া সহ সবগুলো বাজারেই নিত্যপণ্যের দামে বিস্তর ফারাক। পেঁয়াজ 50 টাকা থেকে বেড়ে 80 টাকা, রসুন 120 থেকে 140, আদা কেজি প্রতি 120 থেকে 180 টাকা। গরম মশলায় হাত দিলেই লাগছে ছেঁকা। এমন মূল্য বৃদ্ধিতে দিশেহারা ক্রেতা। আমরা তো গরিব লোক, আমরা কিছু কিনে খাইতে পারি না, অতিরিক্ত দাম বেশি। আজকাল কিনে 10 টাকা, কালকে হয়ে যায় 20 টাকা, তো আমরা 20 টাকা পাবো কই? গরম মশলা সবচেয়ে বেশি দাম বাড়ছে এলাচে আছে 5800। আদা অন্যান্য মাল যেভাবে বাড়তেছে এভাবে আমরাও তো কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। স্বস্তি নেই চালের বাজারেও। কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। পাইকারি ব্যবসায়ীদের অজুহাত, ধানের দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দরও। ধানের দাম বৃদ্ধির কারণে কিছুটা চালের দাম বেড়েছে। বর্তমানে চালের বাজার নিম্নমুখী। 28 বিক্রি হইতেছে, নিচে 2750, উপরে 2850। মিনিকেট ব্যাস হইতেছে উপরে 4000, নিচে আপনার 3800 টাকা। নিত্যপণ্যের বাজারের অস্থিরতা কাটাতে মনিটরিংয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ক্রেতাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, এই ছিল সংবাদ। সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।